মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে দেবীর কল্পরাম্ভ, নির্বিঘ্নে আয়োজন সারতে 4 স্তরের নিরাপত্তা। এই অনুভূতিটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব নয়। এখন ভাঙ্গা প্রতিমাগুলো মেরামত করা হয়েছে, এখন রঙের কাজ শেষ, এখন শ্বাস পোশাক, চুল লাগানো, মুটুক লাগানো, এই কাজ চলতে আছে। বন্যা কবলিত এলাকায় বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। নেত্রকোনায় বেড়েই চলেছে পানি, একজনের মৃত্যু। শেরপুর, ময়মনসিংহে চরম ভোগান্তি। ঘুমের মধ্যে সজাগ হইয়া দিতে বাড়ি ঘরতল, গরু বাছুর লইয়া রান্দা নাই, খাওয়া নাই, খুব বাচ্চাদের লইয়া খুব কষ্টতে আছি। দেশের সব হাসপাতালে আবারও নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি। ইমার্জেন্সি সচল থাকলেও বিড়ম্বনায় পড়েছেন অন্যান্য রোগী ও স্বজনরা। আমাদের অধিদপ্তর আমরা চাচ্ছি ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না। শান্তিপূর্ণ আন্দোলন করে দেখলাম, কর্মবিরতিতে গিয়ে দেখলাম, কিন্তু ওনারা আমাদের সাথে মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্রহসন করতেছে। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফলাফল জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ। 3 ভিসির আমলে মানা হয়নি বিধি, লিখিত অভিযোগেও গঠন হয়নি তদন্ত কমিটি। উদ্বোধনের আগে জামালপুর জেনারেল হাসপাতালের ল্যাব ভবনে ফাটল। ঠিকাদার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। নিম্ন সামগ্রী জিনিস দেয় এই বিল্ডিংটা তৈরি করার কারণে এই ফাটলটা ধরছে। অল্প সময়ে যদি এই বিল্ডিংটার এই ফাটলের এই অবস্থা হয়, তাহলে এই বিল্ডিংটার কাজ কি হয়েছে? 6 বছরে 11টি বেড়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এখন 125। নির্বিঘ্ন বিচরণ ও প্রজনন নিশ্চিতে বনের 53% সংরক্ষিত এলাকা। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শারদীয় দুর্গোৎসবের মহাপঞ্চমী তিথি আজ। কাল থেকে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। সকাল থেকে দুর্গা দেবীর কল্পারম্ভ শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই শুরু শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। মায়ের কাছে প্রার্থনা করব আমাদের বিশ্ববাসী, দেশবাসী সহ সকল মানুষ যেন আমরা সুস্থ থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। এই দেশটা আমার, আপনার সকলের। ধর্মমত নির্বিঘ্নে সবাইকে মঙ্গল এবং সুষ্ঠু সুন্দর রাখবেন মা, এই কামনাই করি মায়ের কাছে। বুধবার মহাষষ্ঠী তিথিতে দেবীর অকাল বোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। সনাতন শাস্ত্রমতে এবার দেবী দুর্গা আসছেন দোলা বা পালকিতে চড়ে, যাবেন ঘটকে। দুর্গতি নাশিনীর আগমনে উচ্ছ্বসিত ভক্তকুল। মূর্তি তো দেখছেন আপনারা, আজকে নিয়ে যাওয়া হচ্ছে। এই অনুভূতিটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব নয়। ছোট ভাইয়ান যারা আছে, মই মুরব্বী যারা আছেন, সবার লেগে আমরা আনন্দ ভর্তি কর্ম পূজা করবো, যাতে আমাদের পূজাত কোনো বিশৃঙ্খলা না হয়, সুন্দর মতো পূজা হয়, ওটাই আমরা চেষ্টা করবো। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের প্রস্তুতির সময় দু একটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। নড়াইল, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠে। জড়িত সন্দেহে কয়েকজনকে আইনের আওতাতেও আনে আইনশৃঙ্খলা বাহিনী। সেসব কালিমা মুছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমা সেজেছে অপরূপ রূপে, ছড়িয়েছে উৎসবের আমেজ। সবাই মিলে আমরা চেষ্টা করতেছি এই দুর্বৃত্তকে ধরার জন্য, এবং আমরা সার্বিক সহযোগিতা করছেন, এবং এখানে যাতে পুজো অর্চনাগুলো ভালোভাবে আমরা উৎসবমুক্ত পরিবেশে করতে পারি। আমরা হিন্দু মুসলমান এখানে যারাই আছি না কেন, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। এখন ভাঙ্গা প্রতিমাগুলো মেরামত করা হয়েছে, এখন রঙের কাজ শেষ, এখন শ্বাস পোশাক, চুল লাগানো, মুটুক লাগানো, এই কাজ চলতে আছে। এখানে আমরা পুজো উদযাপন অনুষ্ঠান আয়োজন করি, এখানে যারা মুসলমান সম্প্রদায় সবাই আসে, আনন্দ করে, কথাবার্তা করে সবাই। শারদীয় দুর্গোৎসব ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমাদের মোট 9টি থানায় 9টি স্ট্রাইকিং পার্টি থাকবে এবং প্রত্যেকটি ইউনিয়নে আমাদের একটি করে মোবাইল পার্টি থাকবে। প্রত্যেকটি ইউনিয়নে 2টি করে হন্ডা মোবাইল পার্টি থাকবে। এছাড়াও আমাদের
4টি ডিবি টিম থাকবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, খুলনা এবং সিলেটের শারদীয় দুর্গোৎসবের আয়োজনের খবরাখবর জানবো। শুরুতেই যেতে চাই খুলনায় আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, ষষ্ঠীর তিথি শুরু কখন থেকে আমাদেরকে জানাবেন এবং বোধনের সব প্রস্তুতি কি শেষ হয়েছে কিনা? ঈশ্বর, যদি বলি যে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা একেবারেই শেষ, কারণ মহাপঞ্চমী তিথি থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় এবং সকাল থেকে কল্পারম্ভর মাধ্যমেই কিন্তু দেবীর যে আগমনের বার্তা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ষষ্ঠী তিথিও পড়ে গিয়েছে। তবে ষষ্ঠীর যে বিহিত পূজা, ষষ্ঠীতে অকাল বোধন এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেটি মূলত আগামীকাল সকাল থেকে এই তিথিটি গণনা করা হবে এবং সব ধরনের প্রস্তুতি প্রায় খুলনায় সম্পন্ন। দেবীর বন্দনায় এবার খুলনা জেলাতে 913টি মন্দিরে সাড়ম্বরে এই পুজো অনুষ্ঠিত হবে। এর ভিতর খুলনা যে মহানগর রয়েছে 8টি থানায়, সেখানে 124টি এবং 789টি প্রতিমা স্থাপন করা হয়েছে। উপজেলাতে যে 9টি থানা বা 9টি উপজেলা রয়েছে সেখানে, এবং দেবী বন্দনার জন্য ভক্তকুল প্রস্তুত হয়ে আছে। দেবী যে পক্ষকাল ব্যাপী স্বর্গালোক থেকে মর্তে এসে অবস্থান করে এবং মানুষের মাঝে বিরাজ করে, সেটি আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে। মূলত সপ্তমী থেকে যে দেবীর আগমনটাকে ধরা হয় এবং দশমীতে বিসর্জন করা হয়। তবে মহালয়া থেকে গোজাগারি লক্ষ্মী পূজা পর্যন্ত কিন্তু দেবীর যে পক্ষকাল রয়েছে সেটি কিন্তু ধরা হয়। সে কারণে দেবীর বিশেষ মুহূর্ত আগামীকাল রয়েছে অকাল বোধন। কারণ আপনি জানেন শাস্ত্র মতে দেবীর যে প্রধান পূজাটি ছিল সেটি বসন্তকালে বাসন্তী পূজা নামে খ্যাত। তবে অকালে দেবীকে শরতের এই সময় তাকে জাগ্রত করা হয়েছিল এবং জাগ্রত করা হয়েছিল অসুর নিধনের জন্য। সে কারণে তার অকাল বোধনটি এই পূজায় প্রতীয়মান, সেটি কিন্তু আগামীকাল সম্পন্ন হবে। এবং আগেই বলেছি যে আজ কল্পারম্ভ, মঙ্গল ঘট স্থাপন, আগামীকাল দেবীর অকাল বোধন, ষষ্ঠী বিহিত পূজা এবং আজকে সায়ংকাল অর্থাৎ সন্ধ্যাকালে কিন্তু সেই যে ঘট স্থাপন এবং অধিবাসের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং সকলে মিলে পূজা সুন্দরভাবে উদযাপন করবে বলে সকলে প্রত্যাশা করে। ইশরাত। প্রবীণ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার সিলেটে যেতে চাই আমার সহকর্মী নাবিল হোসেনের কাছে। নাবিল, মহানগরে কতটি পূজা মণ্ডপ হয়েছে এবং কেমন উচ্ছ্বাস দেখছেন ভক্তদের মধ্যে? ইসরাত, একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যা বোঝায় এখন সিলেটের মণ্ডপগুলিতে আসলে আমরা সেটি দেখছি। অর্থাৎ যেসব মণ্ডপ ইতিমধ্যে প্রতিমা এসে স্থাপিত হয়েছে সেখানে প্রতিমায় শেষ তুলির আঁচড় আসলে দিচ্ছেন শিল্পীরা। পাশাপাশি এই পূজা মণ্ডপগুলোতে যে আলোকসজ্জা, সাজসজ্জা যে কাজগুলো, সেগুলোই মূলত এই মুহূর্তে শেষ মুহূর্তে যে কাজগুলো অল্প অল্প কাজ বাকি রয়েছে সেগুলোই আসলে করছেন। সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে এবার 595টি মণ্ডপে পূজা উদযাপিত হবে বলে পূজা উদযাপন পরিষদ আমাদেরকে জানিয়েছে। এবং আমরা আজকে যেটা দেখেছি, যেহেতু আগামীকাল থেকেই মূলত এই যে পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে, ফলে এই যে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের মধ্যে আসলে উৎসব আমেজের কমতি আমাদের চোখে পড়ছে না। মূলত একটি বছর তারা অপেক্ষা করে থাকেন, এই 5টা দিন তারা পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসব মেতে থাকবেন। তারা আসলে মায়ের কাছে প্রার্থনা করবেন আগামী দিনগুলো যাতে সুন্দর সুস্থ কাটে। সেই প্রার্থনা, সেই উদযাপনের জন্য সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারাও প্রস্তুতি গ্রহণ করেছেন এবং পূজা মণ্ডপগুলোতে আমরা দেখেছি যে প্রস্তুতির একদম শেষ মুহূর্তের কাজগুলো এই মুহূর্তে চলছে। এবং পাশাপাশি যেহেতু পরিস্থিতিকে মাথায় রেখে এবার প্রশাসন আমাদেরকে জানিয়েছে তারা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং নজরদারির মধ্য দিয়ে আসলে প্রতিটি মণ্ডপকে তারা রেখেছেন। এবং মহানগর পুলিশ যেটি জানিয়েছে যে অতি গুরুত্বপূর্ণ যেসব মণ্ডপগুলো আছে সেখানে 3 জন পুলিশ সদস্য 24 ঘন্টায় আসলে এখানে নিরাপত্তাতে থাকবেন। এছাড়া পুলিশের টহল টিম রয়েছে, পুলিশের গোয়েন্দা শাখা রয়েছে, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের আমরা আজকেও দেখেছি তারা মণ্ডপের আশেপাশে অবস্থান নিয়েছেন। অর্থাৎ উদযাপিত পূজা যাতে আসলে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সেজন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। শাস্ত্রকাররা দিনক্ষণ আর নক্ষত্রের আলোকে দেবী দুর্গার মর্তলোকে আগমন এবং কৈলাসে ফিরে যাওয়ার জন্য 4 ধরনের বাহন দিয়েছেন। ভক্তদের কাছে দেবীর এই ভিন্ন বাহনের রয়েছে তাৎপর্য ও গুরুত্ব। তাতে কিছু শুভ আর অশুভতা বিদ্যমান। নিয়মিত বাহন সিংহ থাকতেও কেন দুর্গাকে প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহন দেয়া হয়?
কালিকা পুরাণ মতে দুর্গা দেবীকে বহন করেছে শ্রীহরি। হরি শব্দের অর্থ সিংহ। চণ্ডীতে উল্লেখ আছে গিরিরাজ হিমালয় দেবীকে সিংহ দান করেছেন। আবার শিব পুরাণ বলছে দুর্গাকে বাহন রূপে সিংহ দান করেছিলেন ব্রহ্মা, কেননা দেবী নিখিল বিশ্বের সম্রাজ্ঞী আর সিংহ পশুরাজ্যের সম্রাট। সিংহের পিঠে চড়ে দেবী দুর্গা চলাচল করলেও স্বর্গ ও মর্ত্যলোক গমনাগমন করেন ভিন্ন 4টি বাহনে। এর মধ্যে সবচেয়ে শুভকর গজ বা হাতি। শাস্ত্রে বলা হয়েছে গজে চলাচল শস্য ও স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত। রবি শশী গজারূঢ়। রবিবার এবং সোমবারে দেবী গজে আগমন করেন। আর এই রবিবার এবং সোমবার আগমন এবং গমন হলে এই শস্যে এই বসুন্ধরায় জলও বৃদ্ধি হয়। শনি এবং যদি মঙ্গলবারে দেবী আসেন ঘোড়ায়, ফল হয়ে যায় ছত্রভঙ্গ। গুরৌ শুক্রে দোলায়াং। বৃহস্পতিবারকে বলা হয় গুরুবার এবং শুক্রবারে দেবী আসেন দোলায়। বুধে নৌকা প্রকীর্তিতা। দেবী দুর্গা সপ্তমীতে যখন তার নবপত্রিকা প্রবেশ হয় তখন সেই দিনটাই আমরা মূলত তার আগমনের দিন ধরি, এবং দশমীর যখন দর্পণ বিসর্জন হয় সেটিকে আমরা তার গমন দিন হিসেবে ধরে নিই। গজের পরেই ঘটকের স্থান। শাস্ত্রমতে ঘটক বা ঘোড়া অনেকটাই অস্থিরতা ও নিরাপত্তাহীনতার প্রতীক। 4টি বাহনের সবচেয়ে অশুভ হিসেবে কল্পনা করা হয়েছে দোলা বা পালকিকে। নৌকায় গমনাগমনকে ধরে নেওয়া হয়েছে জলোচ্ছ্বাস বা প্লাবনের লক্ষণ। তবে জল প্লাবনে শস্যভূমি আর্দ্র, উর্বর, সরস ও সবুজ হয়ে ওঠার একটি ইতিবাচক ইঙ্গিত রয়েছে। মা নৌকায় আসা ভালো, বন্ধুত্ব, নৌকায় আগমন এবং গমন খুবই সুন্দর। তাহলে মানুষের ভিতর ভ্রাতৃত্ববোধের জন্ম হয়। ঘোড়াকে বলা হয় কর্মঠ, কর্মের প্রতীক। হ্যাঁ, ঘোড়া কিন্তু মানে কখনো শুয়ে ঘুমায় না, দাঁড়িয়ে ঘুমায়, এবং ও সবসময় অনর্গল কাজ করতে থাকে। দোড়ায় আসলে মড়ক হয়, তো দোড়ায় আসলেই হচ্ছে দোলা মানে ধরে নিয়ে আসা। তবে পুণ্যার্থীদের বিশ্বাস সঠিক উপায়ে ভক্তি করে পূজা করলে কেটে যায় অশুভতা। মায়ের স্তব স্তুতি করলে, মায়ের পূজা করলে সমস্ত বিপদ এবং সমস্ত অশুভ শক্তি পরাভূত হয়, এটা আমাদের বিশ্বাস। এই জন্যই মায়ের নাম হয়েছেন দুর্গা, যিনি দুর্গতি নাশ করেন। ষোড়শোপচারের যে পূজার পূর্ণাঙ্গ যে অবয়ব ব্যাখ্যা আছে আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে, সেই অনুযায়ী পূজা করলেই অবশ্যই আমরা মনে করি মা দুর্গা আমাদের প্রতি প্রসন্ন হবেন। এবছর দেবী দুর্গা দোলায় আসবেন, যাবেন ঘটকে চড়ে। আমিন বাবু, যমুনা নিউজ। দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতনী ও ইসকনপন্থীদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রসিকরায় জিউ মন্দির এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই মন্দিরের জমি নিয়ে সনাতনীদের সাথে ইসকনপন্থীদের বিরোধ চলছে। সনাতনীরা দুর্গা প্রতিমা মন্দিরে নিয়ে যেতে চাইলে বাধা দেয় ইসকনপন্থীরা। এ নিয়ে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হলে মন্দির ও আশপাশের এলাকায় 13 অক্টোবর পর্যন্ত 144 ধারা জারি করা হয়। 144-এর কারণেই পূজা করতে পারতেছি না। একদিকে আবার ইসকন খুব আমাদের উপর চাপ সৃষ্টি করে দিছে, যেন আমরা মন্দিরে না যাইতে পারি। প্রতি বছরই এইভাবে হচ্ছে। এই দুর্গাপূজা আসলেই এটা হয়, আর আমরা এসে জন্য দুর্গাপূজা করতে পারছি না। দুই পক্ষে হয়তো সংঘর্ষ হইতে পারে পূজা হইলে, এই কারণে সেটা বন্ধ থাকে। নতুন করে বৃষ্টি হওয়ায় দুর্ভোগ আর দুশ্চিন্তা বেড়েছে বন্যা কবলিত এলাকার মানুষের। 3 জেলায় 2.5 লাখের বেশি জলবন্দির দিন কাটছে খেয়ে না খেয়ে। নেত্রকোনার ঢলের পানিতে ডুবে 1 জন আর শেরপুরের 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। মুষলধারের এই বৃষ্টি উৎকণ্ঠা বাড়িয়েছে বন্যা দুর্গত মানুষের। পানি যতটা কমেছিল, একবেলার বৃষ্টিতে দ্বিগুণ বেড়েছে নেত্রকোনার সোমেশ্বরী আর কংস নদে। উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। প্লাবিত নতুন নতুন এলাকা। 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী লক্ষাধিক মানুষ। হঠাৎ করে এইভাবে আসছে যে আমরা ঘুমের মধ্যে সজাগ হয়ে দিতে বাড়ি ঘর তল। গরু বাছুর লইয়া রান্দা নাই, খাওয়া নাই, খুব বাচ্চাদের লইয়া খুব কষ্টতে আছে। মানে বাড়ি ঘরে মানে সবার ঘরে ঘরে পানি। রায়পুর গ্রাম, বারোটাটিয়র,
কর্ণপুর, বাট্টাপাড়া, পাইকপাড়া, চরকামারুপা, হঠাৎ করে এই জায়গায় সবাই পানি তলে মানে বন্দী হয়ে গেছে। খাওয়া নাই, যে রান্দা খাওয়া একবার রানলে আর একবার রান্দা নাই, এই চিরামুড়ি ইতামিতে কায়া হুলুরি লইয়া। আমাদের এলাকায় তো চেয়ারম্যান মেম্বার বলতে নাই, চেয়ারম্যান মেম্বার তো আছে বিভাগের মাঝে। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি থেকে পানি নামছে ধীরে, তবে শ্রীবর্দী, নকলা ও সদর উপজেলায় সমতলে পানি কমছে না। 5 উপজেলায় জলমগ্ন প্রায় 60,000 মানুষ। ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আমার বাড়িতে আজকে 4-5 দিন ধরে পানি, কোনো খাবারও নাই, কিচ্ছু নাই, 1 কিলো রাস্তা উড়ন লাগে। যারা পায় ওরাই পায়, আমরা পাই না। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। নতুন করে বৃষ্টি হয়নি, পাহাড়ি ঢলও বন্ধ হয়েছে। সীমিত আকারে ত্রাণ কার্যক্রম চলছে দুর্গত এলাকায়। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল সেখানে রয়েছেন। উজ্জ্বল, দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন, এবং পানিবন্দী মানুষের কাছে কি ঠিকঠাকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে কিনা? ইশরাত, আপনি জানেন যে গত 6 দিন যাবৎ কিন্তু শেরপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় পড়েছে এবং মানুষ কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে ছিল, কারণ 22টি ইউনিয়নে কিন্তু বন্যা, 5টি উপজেলা 22টি ইউনিয়নে কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। আমি যদি আপনাকে দেখাই, আমি এখন আছি শেরপুরের নকলা উপজেলায়, এবং নকলা উপজেলায় কিন্তু গত কয়েকদিন যাবতই প্রবল পানি এখানে দেখা দিয়েছে এবং এখানকার মানুষ কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে আছে। তবে আসার কথা হলো 3টি উপজেলায় কিন্তু পানি কমতে শুরু করেছে। এখন শেরপুর সদর এবং নালিতাবাড়ির কিছু অংশ এবং নকলায় আপনার পানি আছে। তবে ত্রাণের কথা যেটুকু বলছি, যে গতকাল থেকে কিন্তু সেনাবাহিনী, পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এবং আজকে কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, যেখানে জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন 2 জন, তারা কিন্তু এই ত্রাণগুলো বিতরণ করেছেন। আরেকটি বিষয় বলি যে এখানকার মানুষ কিন্তু এখনো যারা প্রত্যন্ত ভিতরে যাদের এখানে যাওয়া যাচ্ছে, তারা কিন্তু অনেকটাই ত্রাণ সংকটে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। তবে একটি বিষয় আমি বলে রাখি যে মানুষ কিন্তু এখনো বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং বিভিন্ন রোগ শোকে ভুগছে বলে আমরা জেনেছি। ইতিমধ্যে বেসরকারি সংগঠন থেকে কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকেও ত্রাণ বিতরণ হচ্ছে। জেলা প্রশাসন আমাকে যতটুকু জানিয়েছে যে তারা আরো কয়েকদিন এই ত্রাণ বিতরণ করবেন এবং তারা প্রত্যন্ত অঞ্চলে ঢোকার চেষ্টা করবেন। এই ছিল আমার কাছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। শান্তিপূর্ণ পরিবেশে কাজ চলছে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে অধিকাংশ কারখানায়। নির্ধারিত সময়ে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে অভ্যন্তরীণ কারণে আজও বন্ধ রয়েছে গাজীপুরের 8টি কারখানা। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ঢাকার মতোই চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। এ সময় চরম ভোগান্তিতে পড়েন ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতালগুলোর জরুরি বিভাগ, ডায়ালাইসিস, আইসিইউ, এনআইসিইউ এই কর্মসূচির বাইরে ছিল। কর্মবিরতির কারণে ব্যাহত হয় অস্ত্রোপচার। এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে নার্সরা। পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা বন্ধ থাকে 4 ঘন্টা। আমাদের অধিদপ্তর আমরা চাচ্ছি ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না। আমাদেরকে ওরা চাচ্ছে, আমাদেরকে পরিচালক দিচ্ছে, মহাপরিচালক দিচ্ছে, কিন্তু আমাদের যুক্তিতে না, অযুক্তিতে দিচ্ছে, নিজ বেতন দিচ্ছে। সহজীবনে আমাদের পদগুলোতে চলে আসতেছেন, আমাদেরকে সেই পদে দিচ্ছেন না এখনো পর্যন্ত। এতদিন সেই আপনারা জানেন গত 9 সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলনে আছি। শান্তিপূর্ণ আন্দোলন করে দেখলাম, কর্মবিরতিতে গিয়ে দেখলাম, কিন্তু ওনারা আমাদের সাথে মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্রহসন করতেছে। নার্স না থাকার কারণে আমি এডমিশনটা নিতে পারিনি। রাস্তা থাকলে তো ওরা তো দেখতো, দেখাশোনা করতে ভালো করে, এখন এটা আমরা পাচ্ছি না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা। হাসপাতালের মোট 1211 জন নার্স কর্মবিরতিতে অংশ নেন। নার্সদের কর্মসূচির কারণে বিপাকে পড়ে ভর্তি প্রায় 3000 রোগী। বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা কয়েক হাজার মানুষ এই ভোগান্তির শিকার। প্রায়
1 মাস আমরা এই রাস্তায় আছি। আমাদের যে দক্ষ এবং অভিজ্ঞ উচ্চশিক্ষিত নার্স আছে তাদেরকে পদায়ন করা হোক। আমার দাদা একটা সেলাইন দিতে হবে, নার্স নাই লেগে তো হচ্ছে না, জ্ঞানলা ফুটতে হবে এবং ইঞ্জেকশন দিতে হবে। তো আমি এখানে অনেক কষ্ট করে হাত পা ধরেও আমি সেখানে ফুটতে পারিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও দেখা গেছে একই চিত্র। দাবি আদায় হাসপাতালের সামনে সমাবেশ করে নার্সরা। এই সময় কেবল জরুরি সেবা চালু ছিল। সিলেটে MAG ওসমানী মেডিকেলের নার্সরা জানিয়েছেন একই দাবি। গত 9 সেপ্টেম্বর থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছেন দেশের বিভিন্ন হাসপাতালের সেবকরা। স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু 6 অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় সাময়িকভাবে 2 জন নার্সিং কর্মকর্তাকে পূর্ণাঙ্গ দায়িত্বের বদলে অতিরিক্ত হিসেবে পদায়ন করে। এর পরপরই কর্মবিরতির ডাক দেয় নার্সরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আবেদনের কোনো যোগ্যতাই ছিল না, তার উপর ফলাফল জালিয়াতির অভিযোগ। তবুও তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক। যমুনার অনুসন্ধানে দেখা গেছে মোহাম্মদ ইউসুফ নামের এই শিক্ষককে নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়টির বিগত 3 ভিসির আমলেই অনুসরণ করা হয়নি আইন বা বিধি প্রভৃতি। লিখিত অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত হয়নি তদন্ত কমিটিও। 2011 সালের 15 ফেব্রুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে একটি স্থায়ী পদে প্রভাষক সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। যোগ্যতায় বলা হয় SSC ও HSC পরীক্ষার যে কোনো একটিতে ন্যূনতম A অর্থাৎ 5 পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে ন্যূনতম 4 থাকতে হবে। কোনো পরীক্ষাতেই B গ্রেডের নিচে থাকা যাবে না। অনুসন্ধানে দেখা যায় ওই পদে আবেদনকারী 7 জনের মধ্যে মোহাম্মদ ইউসুফ একজন। SSC ও HSC দুটিতেই তার অর্জিত পয়েন্ট 4 এর নিচে, কিন্তু তারপরেও তিনি হয়েছেন ওই বিভাগের শিক্ষক। অনুসন্ধান বলছে সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার সময় 2012 সালের 28 জুন নিয়োগ বাছাই বোর্ড ইউসুফ সহ 3 জনকে নিয়োগের সুপারিশ করেন। নজিরবিহীনভাবে সুপারিশপত্রে টাইপকৃত স্থায়ী পদ 1 কেটে দিয়ে হাত দিয়ে লেখা হয় 3 জন। ইউসুফের নাম প্রথমে লেখা হলেও ক্রমিক নম্বর লেখা হয় 2। পরের ভিসি ডক্টর অধ্যাপক AKM নূর উন-নবীর আমলে 2013 সালে 36তম সিন্ডিকেট সভায় মোহাম্মদ ইউসুফকে বাদ দিয়ে অন্য 2 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেয় সিন্ডিকেট। কিন্তু বিষয়টি চ্যান্সেলরকে জানাননি তৎকালীন ভিসি। এই সুযোগ নিয়ে উচ্চ আদালতে যান মোহাম্মদ ইউসুফ। রায় পক্ষে আসলে সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিম উল্লাহর সময় 2019 সালের 14 জুলাই ওই বিভাগে প্রভাষক পদে যোগ দেন ইউসুফ। এইটা চ্যান্সেলরকে জানানোর কথা ছিল। চ্যান্সেলরকে না জানিয়ে সুকৌশলে তিনি আবার তাকে রাস্তা তৈরি করে দিয়েছেন কিনা, যে আবার এই অযোগ্য ব্যক্তি আবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করুক, এই রাস্তা তৈরি করেছে কিনা, এটা প্রশ্নবিদ্ধ। এটাও তদন্ত হওয়া দরকার। যদি পুরো বোর্ডটাকে চ্যান্সেলরের কাছে পাঠাতেন এবং চ্যান্সেলর যদি সিদ্ধান্ত নিতেন কাকে বাদ দিবেন 3 জনের মধ্যে, যেহেতু পদ 2টা ছিল, কাকে বাদ দিবেন সেটা তাহলে চ্যান্সেলর সিদ্ধান্ত করে দিতেন। সেটা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন না করে, সেটা আমি বলবো না কি কারণে করেছেন। অনুসন্ধানে মিলেছে বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া ইউসুফের HSCর সনদ ও মার্কশিটের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের মিল নেই। ওয়েবসাইটে ফলাফল 2.90 দেখানো হলেও বিশ্ববিদ্যালয়ে দাখিলকৃত সনদ ও মার্কশিটে 3.01 GPA লেখা। গেল 18 সেপ্টেম্বর রেজিস্ট্রারের কাছে একই বিভাগের শিক্ষক গোলাম রব্বানী তার অপসারণ চেয়ে লিখিত আবেদন করেন। বর্তমান প্রশাসনও কি কারণে এখন পর্যন্ত এত বড় একটা অপরাধ ব্যবস্থা নিচ্ছে না, আমি আসলে শঙ্কিত। প্রশাসনের কেউ এটাকে প্যাট্রোনাইজ করছে কিনা। ওয়েবসাইটে অনেকেরই নাকি ভুল থাকে, সেক্ষেত্রে আমি দেখবো যে আসলে আমাকে যেটা সরবরাহ করা হয়েছে সেটা ভুল কিনা, নাকি ওয়েবসাইটে ভুল, সেটা সংশোধন করে আপনারা জানতে পারবেন। বিগত সরকারের সময় সহকারী অধ্যাপকের পদ ছাড়াও সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্টের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউসুফ। নীলদল, জেলা বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পদে। চাঞ্চল্যকর এই নিয়োগের ঘটনা ও ফল জালিয়াতিকে ফৌজদারি অপরাধ বলছেন এই আইনজীবী। রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নিতে হবে, তদন্ত করতে হবে কারা কারা এটার পিছনে জড়িত ছিল। ফৌজদারি অপরাধ মানে সে জাল জালিয়াতি করেছে, ভয়ঙ্কর ব্যাপার একটা। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস নতুন ভিসির।
আইনের প্রক্রিয়ার বিষয় যেহেতু সেটা আমাদের ল অ্যাডভাইজার আছেন, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছেন, তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এখনো উদ্বোধনী হয়নি অথচ ফাটল দেখা দিয়েছে নবনির্মিত জামালপুর জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি ভবনে। বিভিন্ন দেয়ালের অর্ধশত স্থানে দেখা দিয়েছে ত্রুটি। ঠিকাদার স্থানীয় আওয়ামী লীগ নেতা ভবন নির্মাণে ব্যবহার করেছেন নিম্নমানের সামগ্রী, এমনটাই অভিযোগ বাসিন্দা ও হাসপাতাল সংশ্লিষ্টদের। জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতাল, প্রায় 5 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের জন্য নির্মাণ করা হয়েছে ল্যাবরেটরি ভবন। 6 তলা ভবনের এরই মধ্যে শেষ হয়েছে 2 তলার নির্মাণ কাজ। তবে এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি ভবনটির। এর আগেই বিল্ডিংয়ে বিভিন্ন দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে ফাটলগুলো ঢাকতে কাজ করছে নির্মাণ শ্রমিকরা। কিন্তু নতুন ভবনে ফাটল দেখা দেওয়ার কারণ কি? ঠিকাদারি কাছ থেকে বেশি পরিমাণে টাকা নেওয়ার কারণে ঠিকাদারি এই নিম্ন সামগ্রী জিনিস দেয় এই বিল্ডিংটা তৈরি করছে। তৈরি করার কারণে এই ফাটলটা ধরছে। অল্প সময়ে যদি এই বিল্ডিংটার এই ফাটলের এই অবস্থা হয় তাহলে এই বিল্ডিংটার কাজ কি হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান কি ধরনের কাজ করছে। একটা নতুন বিল্ডিং যদি এখনই এই অবস্থা হয় তাহলে 2-4-10 বছর পরে এই বিল্ডিং এর কি অবস্থা হতে পারে। কলমা ফাটা নাই, কিছুই নাই। ওয়ালটা ইটের সিমেন্টের দিয়ে একটু ফাটল দিছে, ওইটারে ঠুরকাইয়া সিমেন্ট মাইরা দিতেছি। ঠিকাদারের কাছ থেকে ভবনটি এখনো বুঝে না নিলেও অস্থায়ীভাবে সেখানে চলছে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম। দেয়ালে ফাটলের বিষয়টি গণপূর্ত বিভাগকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফাটল কি কারণে এবং পুনরায় রিপেয়ার করার জন্য আমরা গণপূর্তকে চিঠি দিয়েছি। তথাপিও আমরা অস্থায়ীভাবে কিছু কার্যক্রম আমরা সেই বিল্ডিংয়ে চালু করতেছি। সংশ্লিষ্টরা জানান, ফাটল মেরামতে এরই মধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে ঠিকাদারকে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা ঠিকাদারকে অলরেডি চিঠি দিয়েছি এবং 2 সপ্তাহ সময় দিয়েছি এই হেয়ার ক্র্যাকগুলো দ্রুত সমাধান করার জন্য। ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের আওতায় উক্ত ভবনটির এই ত্রুটি বিচ্যুতি সমূহ ঠিকাদার নিজস্ব খরচে অতি দ্রুত সম্পন্ন করে দিবে। দরপত্রে ভবন নির্মাণের কাজ তমা কনস্ট্রাকশন পেলেও পুরো কাজ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাব কন্ট্রাক্টর সোহরাব হোসেন বাবুল। 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে কাল থেকে টানা 6 দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে 2 দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠানামা সহ অন্যান্য কার্যক্রম চালু থাকবে। সেই সাথে চালু থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 2 দেশের মধ্যে যাত্রী পারাপার। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি। নতুন জরিপে উঠে এসেছে এই তথ্য। সচিবালয়ে বাঘ শুমারির ফলাফল ঘোষণা করে পরিবেশ ও বন উপদেষ্টা জানান, বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি। 2018 সালের জরিপে সুন্দরবনে বাঘ মিলেছিল 114টি। এবছর ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে 605টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। প্রজাতির প্রাণী বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।